অন্ধভূমি গর্ভ হতে শুনেছিল সূর্যের আহ্বান। প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। যদিও পরিবেশকে উদযাপন করার এটি একটি অজুহাত মাত্র। কংক্রিটের জঙ্গলে কাটাতে কাটাতে আজ মানুষ ভুলতে বসেছে সবুজের সমারোহ। সবুজের মধ্যে যাপনটা রয়ে গেছে ওই উইকেন্ড ট্যুরে সুন্দরবন কিংবা বছরে একবার লে লাদাখ কাশ্মীর। না, এতটা নিরাশও আমরা হতে রাজি নই। এত কিছুর মধ্যেও এবছর পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়েছে। যাক, প্রকৃতি নিয়ে যখন কথা বলছি, কবিগুরুর আশ্রয় তো আবার নিতেই হয়। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। আজ মানব সভ্যতা প্রকৃতি থেকে দূরে যেতে যেতে এমন এক প্রান্তে এসে পৌঁছেছে যে অরণ্যকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানালেও অরণ্য আজ একটু অভিমানী। সে হয়তো আসবে না। তাও অরণ্য আর নগরের সহাবস্থান যদি সম্ভব হয়, সেটাই আমাদের কাম্য। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এত সব চেষ্টা সত্ত্বেও সকালের খবরের কাগজে যখন দেখতে পাই কেরলের ওই গর্ভবতী হাতিটির শেষ মুহূর্তের ফ্রেমবন্দি ছবি, কিংবা বাগরোলকে বাঘ ভেবে পিটিয়ে হত্যা করার মতো নৃশংস কাহিনী, তখন মনে হয় পৃথিবীর উৎকৃষ্টতম জীব মানুষ এই বাক্যটি আমাদের দিকে তাকিয়ে উপহাস করছে। কোনোদিন ভেবে দেখেছেন, হঠাৎ যদি পৃথিবীর সমস্ত জীব অবলুপ্ত হয়ে যায়, মানুষ একা পারবে তো এই পৃথিবীকে শস্য শ্যামলা বসবাসযোগ্য করে যেতে? এই ছোট্ট প্রতিবেদনটির উদ্দেশ্য নয় কিছু নিরাশার কথা বলা বা মানব সমাজকে হেয় করা। বরং অধিকাংশ মানুষই আজও প্রকৃতি প্রেমী, প্রকৃতি পূজারী। যে সামান্য অংশ আমাজন পুড়িয়ে কিংবা পশু হত্যার মতো নৃশংস নিধনযজ্ঞে নিজেদের নাম লিখিয়েছে, তাদের এই পৈশাচিক উল্লাস কিংবা ব্যক্তিগত সুখভোগকে আটকানোর সময় এসেছে। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ঘোষণা করার সময় এসেছে, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমরা। নবজাতকের কাছে এটাই হওয়া উচিত আমাদের দৃঢ় অঙ্গীকার। প্রেম, প্রকৃতি, পূজা, এই চিরন্তন 3 বিষয় বাংলা সাহিত্য বরাবর সমৃদ্ধ হয়েছে। সেই প্রকৃতি দেবীর পুজোর নৈবেদ্য তো আমাদেরই সাজিয়ে দিতে হবে। আমরা সাজিয়ে দেব ষড়ঋতু। প্রথমে আসবে গ্রীষ্ম, তারপর বর্ষা। নীল নভগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওরে তোরা যাসনে ঘরের বাহিরে। তার নৈবেদ্যে থাকবে সবুজ বনানী কিংবা পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদী। মেঘপিয়ন মেঘবালিকার কাছে যেতে না পারলে মন খারাপের তিস্তার কাছে যাবে। সেই তিস্তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বীরভূমের লাল মাটি আজ আমাদের দিকেই তাকিয়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় মাথা তুলে স্পর্ধা রেখে দাঁড়িয়েও হয়তো কোথাও একটু নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ তাদের বোঝানোর পালা এসেছে, আমাদের মান আর হুঁশ আছে বলেই আমরা মানুষ। এই প্রকৃতি মাকে আমরা বুকে আগলে রাখবই। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কিনবার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই তো বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ একটা ছোট খাটো ছিমছাম দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি খেলে বেড়াত। শৈশবে দ্বীপটিও ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্বী নদীটি
বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তরও দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণের গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধুই রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।